যে অঙ্কটা নিষ্ঠা ট্রেডার্স ওই অঙ্কটা আমরা করব। ক নম্বর অঙ্কটা এখন করব। ক নম্বর প্রশ্নটা কি বলছে দেখেন, নিট চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলছে। আবার বলতেছি পাঠ্য বইয়ের দশম অধ্যায়ের অঙ্ক নম্বর 7। আমরা এখন 7 নম্বর অঙ্কটা করব। প্রশ্ন বলছে নিট চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করতে আমাদের বলছে। চলতি সম্পদের ক্ষেত্রে এটা নির্ণয় করার আগে বেশ কিছু তথ্য জানতে হবে। এগুলো না জানলে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। তখন মনে হবে স্যার মুখস্থ করতেছি, কিছু বুঝতেছি না। সো আপনি এটা চলতি সম্পদ নির্ধারণ করার আগে আপনাকে যে তথ্যগুলো জানতে হবে সেটা হচ্ছে সম্পদ কাকে বলে, সম্পদ কত প্রকার, কি কি, যেটা আমি সবসময় একটা কথা বলি, কাকে বলে, কত প্রকার, কি কি, এটা জানতেই হবে। সেম একইভাবে অভিজ্ঞতা থেকে যেখানে যেহেতু বলছে আমাদের নিট চলতি সম্পদ, তার মানে নিট চলতি সম্পদ কাকে বলে, নিট চলতি সম্পদ কত প্রকার, কি কি, এগুলো আমাদেরকে জানতেই হবে। তাহলে চলতি সম্পদ যেহেতু আমাদের প্রশ্ন বলছে, এটা আমরা বুঝতেছি সম্পদ আরো প্রকার আছে। তার মানে সম্পদ হচ্ছে মূলত হচ্ছে দুই প্রকার, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ। চলতি সম্পদ কোনগুলা? যে সমস্ত সম্পদগুলা আমরা 1 বছর ব্যবহার করব, সচরাচর 1 বছর ব্যবহার করা হয়, সেই সমস্ত সম্পদগুলোকে চলতি সম্পদ বলা হয়। তাহলে এখন এখানে যে আমাদের যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নের মধ্যে আমরা যে সমস্ত জিনিসগুলো 1 বছর ব্যবহার করব, ওই এন্ট্রিগুলো এখানে আমাদেরকে লিপিবদ্ধ করতে বলছে। তাহলে প্রশ্নের মধ্যে দেখান, প্রথমে আছে কি বিক্রয়, ধারে বিক্রয়। তার মানে আমি বিক্রয় করছি, এখন আমি টাকা পাই নাই। আর যেহেতু টাকা পাই নাই, তার মানে অবশ্যই আমি কালকে গিয়ে না, এখন গিয়ে বলবো ভাই তোমার কাছে আমি পণ্য বিক্রি করছি, আমার টাকা দাও। সো সে আমাকে টাকা দিতে বাধ্য। তো সেই জন্য এই ধারে বিক্রয় এটা হচ্ছে চলতি সম্পদ। এরপরে অগ্রিম অভিকর, অগ্রিম আমি দিছি, আর অগ্রিম সমস্ত কিছুই চলতি। অগ্রিম যাই দেবো সেটা হচ্ছে অবশ্যই চলতে হবে, কারণ এখন আগে দিছি মানে আমি সবসময় এটা ব্যবহার করব, সেই জন্য অগ্রিম অভিকর এটা হচ্ছে চলতি সম্পদ। এরপরে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য জিনিসটা কি? যেটা আমি এখনো বিক্রি করি নাই, কত বছর আমার কাছে ছিল, এখনো আমি বিক্রি করি নাই, এটা হচ্ছে মজুদ পণ্য। আর এটা মনে রাখার সোজা টেকনিকটা হবে কি, সমাপনী, আমরা ক্লাস 5 এ সমাপনী পরীক্ষা দিয়েছি জানুয়ারি মাসে না ডিসেম্বর মাসে বা নভেম্বর মাসে, অবশ্যই নভেম্বর অথবা ডিসেম্বরে। তার মানে সমাপনী পরীক্ষা হয় নভেম্বর বা ডিসেম্বরে। তার মানে সমাপনী মানে হচ্ছে বছরের শেষে যে পরীক্ষাটা দেয় সেটা হচ্ছে সমাপনী পরীক্ষা। তার মানে এই সমাপনী শব্দটা দিয়ে মাথায় রাখতে হবে, সমাপনী মানে বছরের শেষে। তাহলে বছরের শেষে যেটা, সেটা অবশ্যই পরের মাসে আমি বিক্রি করব, আগে বিক্রি করব। তার মানে এটা হচ্ছে আমার চলতি সম্পদ। এই সমাপনী নিয়ে বইয়ের মধ্যে দেখেন প্রথম সমন্বয় একটা কথা বলছে। সমন্বয় বলছে যে অবিকৃত পণ্য মূল্যায়ন করা হয়েছে 1,30,000 টাকা, এর মধ্যে 2,500 টাকা মণিহারি মজুদ রয়েছে। মণিহারি হিসেবে কিছু টাকা। মণিহারি কাকে বলে? মণিহারি হচ্ছে যে সমস্ত জিনিসগুলো, যে কলম, খাতা, পেন্সিল, এগুলোকে মণিহারি বলা হয়। টুকটাক যে খরচগুলো সেগুলোকে একসাথে মণিহারি বলা হয়। তার মানে এই মণিহারি জিনিসটা সমাপনী মজুদের মধ্যে রয়ে গেছে 2,500 টাকা। এই 2,500 টাকা সমাপনী মজুদ থেকে আমাদেরকে বাদ দিতে হবে, কারণ মণিহারি মানে খরচ করে ফেলছি। তাহলে এখন তার আমার সমাপনী মজুদ পণ্য 1,30,000 টাকা নাই। সেই জন্য এই 1,30,000 টাকা থেকে এই 2,500 টাকা আমরা বাদ দেব। এই কাজটা এখানে করছি। দেখেন 1,30,000 থেকে 2,500 টাকা আমরা বাদ দিয়েছি, তাহলে থাকা কত? 1,27,500 টাকা। এরপর আছে কি অব্যবহৃত মণিহারি, এটা মিলে আছে। প্রশ্নটা দেখেন, অব্যবহৃত মণিহারি মানে আমি যে মণিহারিটা এখন আমি ব্যবহার করি নাই, এই হচ্ছে 2,500 টাকা। এই টোটাল এই টাকাটা যদি আমরা যোগ করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের চলতি সম্পদ। আশা করি অঙ্কটা ক নাম্বারটা এই পর্যন্ত বুঝতে পেরেছি। এরপর আমরা খ করব। খ নাম্বার প্রশ্নটা বলতেছে মোট মুনাফা বা মোট ক্ষতির পরিমাণ নির্ণয় করতে। অর্থাৎ নিষ্ঠা ট্রেডার্স এর ক্ষতি হয়েছে না লাভ হয়েছে, শুধু মোট মুনাফা, নিট কিন্তু বলে নাই। হ্যাঁ, নিটটা পরে বলছে। এখানে আমাদেরকে খ নাম্বার অঙ্কটা বলছে মোট মুনাফা বা নিট মোট ক্ষতি নির্ধারণ করতে। ওকে ফ্রেন্ড, তাহলে আসা শুরু করি। 7 খ, ঠিক আছে। বলতেছে কি নিষ্ঠা ট্রেডার্স এর বিশদ বিবরণী। এটা আংশিক লিখছি কারণ নিট হচ্ছে মোটামুটি অঙ্কটা শেষ প্রান্তে। এখানে যেহেতু নিট নিট মুনাফার একটা পার্ট বলছে, সেই জন্য এখানে লিখে দিতে হবে আংশিক, এটা পরিপূর্ণ না, এই জন্য এখানে লিখে দিতে হবে আংশিক। 31শে ডিসেম্বর 2017 সালে সমাপ্ত বছরের জন্য একটা কথা বলে রাখি যে আর্থিক অবস্থার বিবরণী এতদিন যাবৎ ক্লাস করতেছে, স্টুডেন্টরা জানেই না আর্থিক অবস্থার বিবরণী কত দিনের জন্য প্রস্তুত করতে হয়। মাথায় রাখতে হবে জাবাদা করতে হয় প্রতিদিনের জন্য, জাবাদা প্রতিদিন, ঠিক আছে। আর আর্থিক অবস্থা বিবরণী করা হয় 1 বছরের জন্য। এই জন্য আমরা সবসময় এখানে লিখবো 31শে ডিসেম্বর 2017 সালে সমাপ্ত বছরের জন্য। যে সমস্ত কোম্পানি মার্চে করে মার্চে, যে সমস্ত কোম্পানি জুনে করে জুনে, এখানে লিখবো যেই মাসেরই হোক সেখানে 31 তারিখ বা 30 তারিখ সমাপ্ত বছরের জন্য, এটা মাথায় রাখতে হবে। সমাপ্ত
বছরের জন্য। এবার আমরা প্রশ্ন দিকে যদি তাকাই তাহলে এখানে যাবে কি, যেগুলো আমাদের লাভ হয়েছে সেইগুলো আমরা এখানে নেব। যেহেতু মুনাফা বলছে, মোট মুনাফা বলছে, তাহলে যে সমস্ত জিনিসগুলো বিক্রি করে আমরা লাভ হয়, মুনাফা হয়, প্রফিট হয়, সেই সমস্ত জিনিসগুলো আমরা নিব। আর প্রফিটের 1 নাম্বার কাজটা হচ্ছে বিক্রি, কারণ বিক্রি না করলে কোনো কিছু মুনাফা হয় না। সেই জন্য প্রথমেই আমরা নেব শুধু বিক্রি। ঠিক আছে, তাহলে বিক্রি এখানে কত হচ্ছে, বিক্রি করছে কত, 3,15,700 টাকা। নিষ্ঠা এন্টারপ্রাইজ টোটাল মিলাইয়া বিক্রি করছে 3,15,700 টাকা। এবার অলিখিত সমন্বয় 1 নম্বরে আছে, সমন্বয় 1 নম্বর না, সরি সমন্বয় 2 নম্বর, কারণ 1 নম্বরে আছে সমাপনী মজুত পণ্য ছিল, আর এখানে 2 নম্বর সমন্বয়টা বলতেছে যে অলিখিত ক্রয় এবং অলিখিত বিক্রয়। ওই সমন্বয় থেকে যেহেতু অলিখিত বিক্রয় মানে এখন আমরা লিখি নাই, কিন্তু বিক্রি তো করে ফেলছি, আর সেই জন্য এখানে আমরা এই অলিখিত বিক্রয় লিখে 2 নাম্বার, এটা আমি বোঝার জন্য, মনে রাখার জন্য, তোমাদেরকে বোঝার জন্য লিখে দিছি। এটা আপনারা পরীক্ষার খাতা কখনই লিখবেন না, লিখবো অলিখিত বিক্রয় 10,000 টাকা, তাহলে 15,000 লাগে 10,000 যোগ করলে হবে 3,25,000 টাকা। 25,000 টাকা হচ্ছে টোটালি আমরা এটা বিক্রি করলাম। এরপরে পাইবো কি, এটা করার পরে আমরা পাবো মোট নিট বিক্রয়, এটা করার পাবো আমরা কত, নিট বিক্রয়, এটা 15,000 হবে, 700 হবে না। ওকে, তারপর এরপরে এইটা থেকে এটা আমরা নিট বিক্রয় অর্থাৎ বিক্রি করলাম এত টাকা। এইবার আমরা যেটা করবো, এটা পণ্যটা বিক্রি করার আগে আমাদেরকে কিনতে হয়েছে, যেগুলো খরচ হয়েছে সেই খরচগুলো আমরা এখন বাদ দেব। অর্থাৎ বিক্রয় থেকে একেবারে বেসিক খরচগুলা, যেগুলো না করলেই না সম্ভবই না, প্রতিষ্ঠান চলবে না, যে সমস্ত খরচগুলা ছাড়া প্রতিষ্ঠান চলবে না, ওই সমস্ত খরচগুলা বাদ দেওয়ার পরে যেটা পাবো সেটাই হবে নিট মুনাফা। তাহলে আসেন আমরা শুরু করি। বিক্রয় থেকে এবার বাদ দেবো কি, দেখেন নেট বিক্রয় থেকে বিক্রয় তো পণ্যের ব্যয়, অর্থাৎ এগুলা তৈরি করার জন্য যে সমস্ত ব্যয়গুলো হয়েছে সেগুলো আমরা বাদ দেবো। তাহলে প্রথমে বাদ দেবো কি, মজুদ পণ্য, কারণ বিক্রি তো মজুদ পণ্য তো আমরা টোটালি বিক্রির মধ্যে বিক্রি করে দেবো, তাহলে মজুদ পণ্যটা আমরা বিক্রি করবো। এখানে মজুদ পণ্য দেওয়া আছে 30,000 টাকা। আর মজুদ পণ্যের ক্ষেত্রে, সমাপনীর ক্ষেত্রে 1 নম্বরে বলছিলাম, এবার মজুদ পণ্যের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো কি, এটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। আর প্রারম্ভিক মজুদ পণ্য রেয়া মিলে থাকে, মাঝে মাঝে মজুদ পণ্য দেওয়া স্টুডেন্টদেরকে ঘাবড়ানোর জন্য বা তারা বাসাঙ্কটা করছে কিনা, ইজি একটা কাজ, তারিখ দিয়ে দেয়। এখানে দেখেন এই প্রশ্ন তারিখ দেওয়া আছে 1/1। মাঝে মাঝে করবে কি, রেওয়া মিলে পরীক্ষাতে রেওয়া মিলে যখন আসে তখন 31 দিয়ে মজুদ পণ্যই লিখবে, 31 তারিখ দেবে। তার মানে 31 হচ্ছে সমাপনী। মাথায় রাখতে অঙ্কটার মধ্যে আমরা লিখছি 31শে ডিসেম্বর, 31 ডিসেম্বর যেটা সেটা হচ্ছে সমাপনী। তাহলে এই 1/1 যেটা সেটা হচ্ছে মজুদ পণ্য। ক্লিয়ার? তাহলে মজুদ পণ্য 1/1 মানে হচ্ছে প্রারম্ভিক। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য এখানে দেওয়া আছে 30,000 টাকা, এটা রেওয়া মিলে আছে 1 নম্বর এন্ট্রি, 10 নম্বর এন্ট্রিতে। তারপরে 1 নম্বর এন্ট্রিতে দেওয়া আছে ক্রয়, এখানে দেখেন 2,50,000 টাকা। ঠিক আছে, এবার সমন্বয়ের মধ্যে দেওয়া আছে 2 নম্বর সমন্বয়টা দেখেন, একটু বলে গেছিলাম অলিখিত ক্রয়, এর আগে ছিল অলিখিত বিক্রয় ছিল 10,000 টাকা। 2 নম্বর সমন্বয়ের মধ্যে, 2 নম্বর সমন্বয় আরেকটু কথা আছে, অলিখিত ক্রয় ছিল 5,000 টাকা। তাহলে এটা হতো, যেহেতু আমরা ক্রয়ের সাথে বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করছিলাম, তাহলে এখানে তো অলিখিত ক্রয় যোগ করতে হবে। সেই জন্য আমরা 2,50,000 টাকা 5,000 যোগ করলে হবে 2,55,000 টাকা। এরপরে পরিবহন, রেওয়া মিলে 2 নম্বর এন্ট্রিটাই আছে পরিবহন। মাঝে মাঝে পরিবহন আমরা কোথাও মোট মুনাফার মধ্যে নিতে হয়, এরপরে নিচেও আমাদেরকে অর্থাৎ নিট মুনাফার মধ্যে পরিবহনটা নিতে হয়। তাহলে আমরা বুঝবো কিভাবে, বুঝবো আমরা পরিবহন কথাটা যদি ক্রয়ের বিক্রয়ের সাথে থাকে তাহলে সেটা বুঝে নিতে হবে ক্রয় পরিবহন, আর যদি নিচে থাকে কিছু দূর পরে থাকে তাহলে সেটা বুঝে নিতে হবে বিক্রয় পরিবহন। অথবা যদি স্পষ্ট করে দেয়া দেয় সেটা তো দিল, যেমন এই অঙ্কের মধ্যে স্পষ্ট করে দেয় নাই, ক্রয় পরিবহনও বলে নাই, বিক্রয় পরিবহনও বলে নাই। এখানে যদি আপনি ক্রয় পরিবহন হিসেবে নেন তাহলে অঙ্কটা হবে, বিক্রয় পরিবহন নিলেও অঙ্কটা হবে। তবে এখানে মনে রাখতে হবে ক্রয় এবং বিক্রয়ের সাথে একটু পরেই যদি দেয়, একটা এন্ট্রির ক্রয় লিখলো বিক্রয় লিখলো, এর নিচে যদি পরিবহন কথাটা লিখে তাহলে সেটা নিজ দায়িত্বে বুঝে নিতে হয় যে এটা হচ্ছে ক্রয় পরিবহন। আর ক্রয় পরিবহন আরেকটা নাম হচ্ছে আন্তঃপরিবহন। আন্তঃপরিবহন মনে থাকবে না, আপনারা মনে রাখবেন বহি পরিবহন দিয়ে, কারণ বতে বিক্রয় বতে বহি, এইভাবে মনে রাখলে মনে থাকবে, কনসেপ্টটা মাথায় থাকবে। ঠিক আছে, তাহলে আন্তঃপরিবহন আমরা লিখবো, অথবা ক্রয় পরিবহন লিখি, অথবা শুধু পরিবহন লিখি, যেটা লিখে একই কথা। প্রশ্নের মধ্যে দেওয়া আছে 2 নম্বর এন্ট্রিতে যে পরিবহন 15,000 টাকা। এরপরে 7 নম্বর এন্ট্রিতে দেওয়া আছে বন্দর চার্জ 12,000 টাকা। এই সবগুলো আমাদের খরচ হয়েছে, যে খরচগুলো না করলেই না, এই সবগুলো যোগ করে আমরা পাবো 3,12,000 টাকা। এবার এইটা থেকে আমরা সমাপনী মজুদ পণ্য বাদ দিতে হয়, কারণ বিক্রি যে করছি
এই কিছু পণ্য আমাদের থেকে যাবে, এটা আমাদের সমন্বয়ের মধ্যে সমন্বয় 1 নম্বরে দেওয়া আছে যে সমাপনী মজুদ পণ্য বছরের শেষে আমরা কিছু কিছু পণ্য বিক্রি করতে পারি না, আর বিক্রি করতে না পারলে তো লাভ হয় নাই, সেই জন্য এই মোট থেকে বিক্রয় থেকে এটা বাদ দিতে হয়। সমাপনী মজুদ পণ্য আমাদের সমন্বয় 1 এর মধ্যে দেওয়া আছে 1,30,000 টাকা। এরপরে আবার বাদ মনিহারি আমাদের দেওয়া আছে, এটার সাথে আমরা কত করে গেছি 2,500 টাকা মনিহারি দেওয়া আছে, তাহলে 1,30,000 থেকে 2,500 বাদ দিলে থাকে 1,27,500 টাকা। টোটালি আমরা পাইছিলাম, খরচ করছিলাম 3,12,000 থেকে এই 1,27,000 টাকা, এটা আমরা বাদ দেব, এটা থেকে এটা বাদ দিয়ে পাবো 1,84,500 টাকা। আর এই টোটাল এটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, এই 1,84,500 টাকাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা বিক্রি করে লাভ হয়েছিল 3,25,000। এবার এটা থেকে এই 1,84,500 টাকা যদি আমরা বাদ দেই, যেই টাকাটা পাবো সেটাই হচ্ছে মোট মুনাফা। আশা করি এই পর্যন্ত বুঝতে যেহেতু বলছে, তাহলে নিট মুনাফা যে কোনো অঙ্ক শুরু করতে হয় মোট মুনাফা দিয়া। এখানে যদি আমরা খতে মোট মুনাফা নির্ণয় করছি, কিন্তু এবার প্রশ্নের মধ্যে আমাদেরকে দেখেন দিয়ে দিছে যে মোট মুনাফা 1,25,000 টাকা, এটা আমাদের প্রশ্নের মধ্যে দিয়ে দিছে। এই জন্য এটা লিখে দেবো কি যে মোট মুনাফা 1,25,000 প্রশ্নে প্রদত্ত, এটা আমরা ব্রেকারে লিখে দেবো প্রশ্নে প্রদত্ত নিট মুনাফা 1,25,000 টাকা। এই নিট মুনাফা থেকে পরিচালনা ব্যয়গুলা বাদ দিতে হয়। যেমন আমরা এর আগে পরিচালনা আয়গুলা খতে আমরা একটা অঙ্ক করছিলাম, এখানেও সেম একই রকম পরিচালনা ব্যয়গুলা বাদ দিতে। তাহলে পরিচালনা ব্যয় কোনগুলো, যে সমস্ত জিনিসগুলো পরিচালনা একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য, মেনটেন করার জন্য, কন্টিনিউ করার জন্য যে সমস্ত খরচ একটা প্রতিষ্ঠানকে বহন করতে হয়, সেই খরচগুলা আমাদেরকে বাদ দিতে হয়। পরিচালনা খরচের মধ্যে সর্বপ্রথম এটাকে একটা বেতন, কারণ কর্মচারীদের বেতন না দিলে কর্মচারীরা কাজ করবে না, 1 মাস করবে, পরের মাসে একটা বেতন না দিলে কর্মচারীরা কাজ করবে না, সেই জন্য সবাই আগে বেতনটা বাদ দিতে হয়। তাহলে বেতন ভাতা এখানে আছে 30,000 টাকা, যেটা বইয়ের মধ্যে আছে 3 নম্বর এন্ট্রিটা। 4 পাতা দেখেন 4 নম্বর এন্ট্রিটা আছে কি কর এবং অভিকর আছে 14,500, এটার সাথে সমন্বয় আছে, দেখেন সমন্বয় 3 নম্বর সমন্বয়টা আছে, এখানে আমি লিখে দিলাম 3 নম্বর সমন্বয়টা আছে কর এবং অভিকরের মধ্যে বকেয়া আছে 1,500 টাকা। তাহলে বকেয়া মানে আমি এখনো দেই নাই, আমাকে দিতে হবে, সেই জন্য এটা যোগ হবে। তাহলে 14,500 টাকা 1,500 যোগ করলে হলো 16,000 টাকা। এবার একটু সামনে 3 নম্বরের সমন্বয়ের মধ্যে একটু সামনে এই অর্থাৎ বকেয়ার পরেই বলছে যে অগ্রিম অভিকর আছে 500 টাকা। তাহলে অগ্রিম মানে আমি আগে দিয়ে দিয়েছি, এখন তো আমার কাছ থেকে চাইতে পারবে না, সেজন্য অগ্রিমটা আমরা বাদ দেবো 16,500 থেকে 16,000 টাকা থেকে 500 বাদ দিলে থাকে 15,500 টাকা। এরপরে আছে কি প্রদত্ত দস্তরে, এটা 9 নাম্বার এন্ট্রি, বইয়ের মধ্যে ডাইরেক্ট দেওয়া আছে, কোনো কথা নাই, এটা এখানে চলে যাবে। এরপরে আছে স্টেশনারি। স্টেশনারি মানে হচ্ছে যে আগেই বলে গেছিলাম খাতা কলম পেন্সিল এগুলোকে একসাথে যেরকম মনিহারি বলা হয়, স্টেশনারিটাও সেম একই রকম ভাবে। তাহলে বইতে যদি মনিহারি রেয়া মিলে যদি মনিহারি থাকে, তাহলে মনিহারি অবগত মনিহারি থেকে রেয়া মিলের মনিহারি থেকে বাদ দিতে হয়। আর যদি রেয়া মিলে মনিহারি দেওয়া নাই কিন্তু সমন্বয়ের মধ্যে মনিহারি দেওয়া আছে, সেই ক্ষেত্রে স্টেশনারি থেকে মনিহারিটা বাদ দিতে হয়, অবগত মনিহারিটা স্টেশনারি থেকে বাদ দিতে হয়। তাহলে স্টেশনারি আমাদের রেয়া মিলে 6 নম্বর এন্ট্রি, 6 নম্বর এন্ট্রিতে দেওয়া আছে 4,000 টাকা। মনিহারি দেওয়া আছে আমাদের, সমন্বয় দেওয়া আছে 1 নম্বর সমন্বয়টাতে দেখেন সমগ্র মজুদ কোন অবহিত মনিহারি দেওয়া ছিল 2,500। তাহলে স্টেশনারি থেকে 2,500 আমরা বাদ দেবো, থাকে 1,500 টাকা। এরপরে ইজারা ভাড়া, এটা রেওয়া মিলা দেওয়া আছে প্রশ্নের মধ্যে 8 নম্বর এন্ট্রি, 9 নম্বর এন্ট্রি দেওয়া আছে প্রদত্ত বাট্টা 7,000 টাকা। এই সবগুলা অর্থাৎ এই সবগুলো আমরা যোগ করে পাবো 68,000 টাকা। এই 68,000 আমরা লিখছি কি বাদ পরিচালনা ব্যয়, এই 68,000 টাকাই হচ্ছে পরিচালনা ব্যয়, যেটা লিখছি বাদ, এই যে বাদ মোট মুনাফা থেকে এই 68,000 টাকা আমরা বাদ দিলে পাবো 57,000 টাকা। এই 57,000 টাকার নাম হচ্ছে পরিচালনা মুনাফা, অর্থাৎ কাজ কাম সম্পূর্ণ করে, অর্থাৎ খরচ টরচ দিয়ে, আপাতত ভাবে খরচ টরচ দিয়ে আমাদের প্রফিট হয়েছে 57,000 টাকা। এরপর এটার সাথে অন্যান্য কিছু আমাদের আয় থাকে, যেমন বাট্টা যদি আমরা পাই, কমিশন যদি পাই, লভ্যাংশ যদি পাই, এই সমস্ত কাজগুলো আমাদের যোগ করতে হয়। ঠিক আছে, তাহলে এই যোগগুলো আমরা দেবো কি যোগ অন্যান্য আয়, কারণ সচরাচর এই আয় গুলা পাওয়া যায় না, যদি আমরা পাই সেই জন্য এটা আমরা যোগ করবো, লিখছি কি অন্যান্য আয়। তাহলে দেখেন কত টাকা আয় মানে প্রাপ্ত মানে আমরা পাবো, সেই জন্য ডাইরেক্ট বুঝে নিতে অন্যান্য মানে প্রাপ্ত গুলো। তাহলে প্রাপ্ত দস্তুরি 18,000 টাকা, প্রাপ্ত লভ্যাংশ 30,000 টাকা, প্রাপ্ত বাট্টা 12,800, এই সবগুলো আমরা যোগ করে পাবো 60,800 টাকা। যেহেতু লিখছি যোগ, তার মানে এই পরিচালনার সাথে এটা আমরা যোগ করব, যোগ করে পাবো 1,17,800 টাকা। এই টাকাটাই হচ্ছে
নিট মুনাফা এখানে অবশ্যই ক্লোজ করে দিতে হবে, দুইটা দাগ দিয়ে অবশ্যই হিসাবটাকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ না করলে হিসাব শেষ হয় নাই, অবশ্যই অঙ্ক শেষে এরকম ক্লোজ করে দেওয়াটা বাধ্যতামূলক। ওকে ফাইন। এরপরে মোটামুটি ভাবে চেষ্টা করছি যতটুকু পারছি অঙ্কটা বোঝানোর। এরপরেও যদি কেউ না বোঝে, কারণ আমার আশা কনফিডেন্স যে পুরো অঙ্কটা যদি কেউ ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই অঙ্কটা বুঝবে। এরপরেও যদি কেউ না বুঝে কমেন্টে জানাবা, আমি চেষ্টা করব সর্বোচ্চ ভাবে আরো আরো ইজিলি ভাবে, এর চেয়ে ইজিলি ভাবে বোঝানো যাবে না।